পাকিস্তানদেরকে তাড়াতে 24 বছর আমাদের সংগ্রাম করতে হয়েছে। ব্রিটিশরা 200 বছর পরে ভারতবর্ষ ছেড়ে গিয়েছে। একদিনের একটি কোটা আন্দোলন দিয়ে একটা রাষ্ট্র পরিবর্তন হয় না, সরকার পরিবর্তন হয় না। এটার একটা গ্রাউন্ড লাগে। 69 গণ অভ্যুত্থান ছাত্রদের করেছিল, তাই বলে সরকার পরিচালনা করে। 71 স্বাধীনতা যুদ্ধে ছাত্রদের যে অবদান, শ্রমিক কৃষকের যে অবদান, আমাদের দেশের সৈনিকদের যে অবদান, সাধারণ মানুষ রক্ত দিয়েছে। আমরা কিন্তু কেউ সরকার ছিলাম না। একদিনের জন্য শুধু আন্দোলনটা কিছুটা স্থগিত হয়েছিল। সেই সুযোগে সে এই 6 জন সমন্বয়কারীকে হারুন রে দিয়ে গ্রেপ্তার করে ডিবি বসে নিয়ে গেছে। তাদের অসংখ্য ছেলে পেলেদেরকে আমার এলাকায় সারসী অভিযান চালায় ছাত্রদেরকে গ্রেপ্তার করছে। আমরা আজকে যে কথাটা বলতে চাই, কাশিমপুর কারাগারে বন্দীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হওয়ার পরে আমি জানি না কারা রক্ষী এবং কারাগারের দায়িত্বে যারা নিয়োজিত, একটা কারাগারের দেওয়ালের হাইট হলো প্রায় 20 থেকে 22 ফুট, যা একটা সাধারণ বন্দী টপকিয়ে চলে যাওয়ার মতো অবস্থা নেই। আমি এই পর্যন্ত যে নিউজ পেয়েছি, জানি যেটুকু, সেটা হলো বন্দীরা ওয়াল টপকায় পালায় চলে গেছে। এখন সে ওয়ালটার মাপ কত আমার জানা নাই। বহুবার জেলে গিয়েছি, হয়তো কিউরিসিটির মাধ্যমে ওয়ালটার দিকে তাকাইছি যে এটা কত উঁচু দেখি, তাতে সেখানে এইভাবে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই বলে আমি মনে করি। তবু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছি। নরসিংদীতে জানেন ছাত্র আন্দোলন চলার সময় পুরো নরসিংদীর সকল বন্দীরাই জেল থেকে পালিয়ে চলে গিয়েছেন, অস্ত্র নিয়ে বের হয়ে গেছে। অস্ত্র নিয়ে গেছে। এটা মানে বাংলাদেশে কি এরকম ঘটনা ঘটছে? মানে এখন যেগুলা ঘটছে, যে অস্ত্র নিয়ে গেছে, থানা থেকে পালিয়ে গেছে, এরকম ঘটনা কি আর হয়েছিল? এটা আমার জানা নাই ঠিক এভাবে। তবে যখন আন্ডারগ্রাউন্ড পার্টিগুলি ছিল 73, 74, 75, এই ধরনের থানা লুট হয়েছে, ফাঁড়ি লুট হয়েছে, আওয়ামী লীগের এমপিদেরকে আপনার হত্যা করছে, চেয়ারম্যান মেম্বারদের হত্যা করছে, এই ধরনের ঘটনা ঘটেছে। মানে স্বাধীনতার পর হ্যাঁ, পরপর 75 পর্যন্ত এই ধরনের ঘটনা বহু আওয়ামী লীগের প্রায় 16-17 জন তখনকার নির্বাচিত সংসদ সদস্য হত্যা হয়েছে। থানা ফাঁড়ি লুট হয়েছে অনেক, অসংখ্য অস্ত্র লুট হয়েছে, এগুলি হয়েছে। তারপর থেকে এ অদ্যাবধি পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটছে বলে আমার জানা নাই, আমি বলতে পারবো। এখন যেগুলি ঘটছে সেটাও কিন্তু অনাকাঙ্ক্ষিত, আমরা এটা চাই না। কারণ দেখেন আপা, আপনাকে আমি একটা কথা বলি, যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চায়, তারা অলওয়েজ এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো ক্রেজি হয়। দেখবেন তাদের ছেলেরা, মেয়েরা, তাদের ভাই ব্রাদার, তাদের শালা সম্বন্ধী, আত্মীয় স্বজনরা লাইমলাইটে চলে আসে। তখন যারা রাজপথের নিবেদিত প্রাণ কর্মী নির্যাতন সহ্য করে রক্ত দিয়ে দলটার পতাকা ধরে রাখে, দলটার ব্যানার ধরে রাখে, তারা আর কিন্তু মেইন স্ট্রিমে থাকে না। এজন্যই আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দল, আমার দল সহ শীর্ষস্থানীয় নেতাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা দলটাকে দুটা ভাবে বিভক্ত করবেন। যারা এমপি মন্ত্রী হবে তাদের জন্য একটা সিস্টেম রাখেন, যারা নাকি দল পরিচালনা করবে, দলের নিবেদিত প্রাণ কর্মী, তাদের হাতে দলকে পরিচালনা করার এখতিয়ার দিয়ে দেন। তাহলে দেখবেন এই তাদের মতো
এই আওয়ামী লীগের মতো আপনাদেরকেও আর ভবিষ্যতে পালায় যাওয়া লাগবে না। এই সিস্টেম ব্রেক হয়ে গিয়েছে বলেই আজকের রাজনীতি এই দুরবস্থা। বিএনপির মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল 3বার বলে অনেকে, আমি বলি 4বার ক্ষমতায় ছিল। আমি আরো যদি বলি প্লাস করি আরো এক বাড়ায়া 5বার ক্ষমতায় ছিল। জিয়া রহমান সাহেব ছিলেন, তার মৃত্যুর পর সাত্তার সাহেব ছিলেন। তাইলে এবার দেখেন খালেদা জিয়া 3বার 5বার ক্ষমতায় ছিল। তাদের দলেও এই ধরনের সিস্টেমটা নেই, আমার দলে লেজে গোবরে অবস্থা। এটা থেকে বেরিয়ে আসতে হবে। আজকে যে ছাত্র আন্দোলনের কথা আপনি বলছেন, 18 সালেও তো কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, কোটা বাতিল করে দিয়েছিল তো শেখ হাসিনা, সে আন্দোলন স্থগিত হয়েছিল। কিন্তু আজকে 24 সালে এসে কি হলো, সে ব্যাকগ্রাউন্ডটা দেখতে হলে তো আপনাকে দেখতে হবে। এই স্বৈরাচার আওয়ামী লীগ শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে, সেদিন থেকে যে আন্দোলন শুরু হয়েছে, পাকিস্তানদেরকে তাড়াতে 24 বছর আমাদের সংগ্রাম করতে হয়েছে। ব্রিটিশরা 200 বছর পরে ভারতবর্ষ ছেড়ে গিয়েছে। একদিনের একটি কোটা আন্দোলন দিয়ে একটা রাষ্ট্র পরিবর্তন হয় না, সরকার পরিবর্তন হয় না। এটার একটা গ্রাউন্ড লাগে। আস্তে 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 সে গ্রাউন্ড তৈরি হয়েছে। 14 নির্বাচন অংশগ্রহণ করিনি আমরা, 18 নির্বাচন তো জানেনি, দিনের ভোট রাতে হয়ে গেছে। 24 নির্বাচনে আমরা বয়কট করেছি, এবং যার ফলশ্রুতিতে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে প্রাণ দিতে হয়েছে, আয়নাগরে বন্দী হতে হয়েছে, গুম হতে হয়েছে। লক্ষ লক্ষ মামলা নিয়ে লক্ষ লক্ষ কর্মীরা জেলখানায় অবস্থান করেছে। এই শব্দ একটা কথা দেখেন আপনি, ছাত্র আন্দোলন চলছিল, যখন সরকার ক্র্যাকডাউন করলো এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য অস্ত্র হাতে নিয়ে নির্বিচারে গুলি চালাচ্ছিল, তখনও এই দেশে প্রতিটি থানায় 7টা 8টা 10টা করে মামলা হয়েছে, এবং প্রতিটি মামলায় আমি নিজে, আমার ছেলে আসামি, আমার জেলার যত নেতা আছে তারা আসামি, নেমলি আমাদেরকে দেওয়া হয়েছে। কোন ছাত্রদের নাম কিন্তু এই সমস্ত মামলায় নাই, এফআইআর নেই। নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ, রিজভী আহমেদ, আমাদের আরো অসংখ্য নেতা, এবং নূর নূর, যে কথা আমরা ভাইরাল হয়েছে দেখেছি, যে থানায় রিমান্ডে নিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়, নির্যাতন করা হয়, বড় বড় লাঠি দিয়ে টর্চার করা হয়। এই আন্দোলনে তো নজরুল ইসলাম খান একজন বয়োবৃদ্ধ মানুষ, আমির খসরু মাহমুদ চৌধুরী, রিজভী আহমেদ জানেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি, তার পায়ে একটা গুলিবিদ্ধ হয়ে একটা পাও তার অকেজ হয়ে গেছে। তার মতো লোককে দিনের পর দিন রিমান্ডে নিয়েছে। তো নূর যদি বলে থাকে আমাকে এই নির্যাতন করেছে, তাহলে সেম জিনিসগুলি তাদের সাথে করা হয়েছে। এই ত্যাগ তিতিক্ষার সবার সম্মিলিত প্রচেষ্টাই তো একটা আন্দোলন সফল রূপ লাভ করে। আমি কাউকে ক্ষুদ্র করে দেখি না, ছোট করে দেখি না, সবার অবদানকে সাথে নিয়েই এই আন্দোলন সাকসেস হয়। এটা পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, সকল বিপ্লবের ইতিহাস দেখেন, একদিনই তা কিন্তু সম্ভব হয়নি। আমরা দেখেন জনতাকে রাস্তায় নিয়ে আসতে পারিনি, কিন্তু সিমিলার ঘটনায় জনতা ছাত্রদের আহ্বানে কিন্তু রাস্তায় এসেছে। কিভাবে এসেছে? আমিও রাস্তায় ছিলাম, আমার ছেলে লেখাপড়া করে, তার হাত ধরে আমি রাজপথে এসেছি। কি হয়েছে? আমি অভিভাবক হয়েছি। সেদিন আমি বিএনপির নেতা ছিলাম না, আমি বিএনপির পরিচয় দিই নেই। আমার ছেলের হাত ধরে দাঁড়িয়েছিলাম এবং বলছি এই সন্তান আমার, সে কলেজে পড়ে, আমি তার অভিভাবক, নিরাপত্তার জন্য রাস্তায় এসেছি। রাজনীতিতে বিভিন্ন রকম কৌশলে অবলম্বন করতে হয়। 52-এর ভাষা আন্দোলন কিন্তু ছাত্ররা করেছে, দেশ কিন্তু শাসন ছাত্ররা করেনি।
69 গণ অভ্যুত্থান ছাত্রদের করেছিল, তাই বলে সরকার পরিচালনা করে। 71 স্বাধীনতা যুদ্ধে ছাত্রদের যে অবদান, শ্রমিক কৃষকের যে অবদান, আমাদের দেশের সৈনিকদের যে অবদান, সাধারণ মানুষ রক্ত দিয়েছে। আমরা কিন্তু কেউ সরকার ছিলাম না, সরকার হয়েছে রাজনীতিবিদরে। 90 গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের দ্বারা। সেই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু সরকার হননি, রাজনীতিবিদরাই সরকার হয়েছে। সেহেতু আমি বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের তালিকা তৈরি করেন, যেটা আমরা মিসিং করেছিলাম 71। 1.5 লক্ষ মুক্তিযুদ্ধ, 1 লক্ষ, আমি বলি 2,80,000 হয়ে গেল। আস্তে আস্তে করে স্লোলি বলতেছেন। হ্যাঁ, স্লোলি বলতেছি এই জন্য বুঝার জন্য যে 2,80,000 হয়ে গেল, যেহেতু আমরা লিস্ট করতে পারিনি। মনোযোগ সহকারে শুনছি, ভালো লাগছে। এটা হাসিনা একবার আমার ডিস্টার্ব না করলে ওনার ভালো লাগে না। মানে দ্রুত বলেন, এই যে আপনি স্লোলি বলতেছেন, যেটা 5 সেকেন্ডে শেষ করতে পারছেন। স্লো বললে শুনতে ভালো লাগে, মার্জিত ভালো লাগে। হ্যাঁ, ওই যে ব্যারিস্টার সাহেব বুঝতে পারছে। হ্যাঁ, আপনি এখন দেখেন, শুনেন আপা, আপনারা মধুর ভাষাটা আছে বলেই তো মানুষ আমাদেরকে গ্রহণ করে, আপনাকে গ্রহণ করে। আমরা যদি মানে কর্কশ হয়ে যাই তাহলে মানুষ কিন্তু আমাদেরকে গ্রহণ করবে না, শুনবেও না। বেশি যদি যাতনা করেন তাহলে কিন্তু আকাশে উড়ে যাব। যাতনা একটু কম করে। আমাদের কথাটা হলো 90 ছাত্র আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান হয়েছিল। ছাত্ররা কিন্তু রাষ্ট্র শাসন করেন, রাজনীতিবিদরাই করেছে। এই পৃথিবীর সকল অর্জন রাজনীতিবিদদের হাত দিয়ে হয়েছে, অন্য কেউ করতে পারেনি। আমি কাউকে ছোট করতে চাই না। আমাদের সন্তানরা লেখাপড়া করে, রাষ্ট্র মেরামত করবে, রাষ্ট্র সংস্কার করবে, রাষ্ট্রের যে অনিয়ম এবং অসঙ্গতিগুলি আমরা রাজনীতিবিদ হয়ে উপলব্ধি করতে পারিনি, আমাদের বিবেকের কাছে ধরা দেয় নাই। আমাদের এই ছাত্র কমলমুচি ছাত্রদের মধ্যে সেটা প্রতিফলিত হচ্ছে। তারা যে, আমি আজ পর্যন্ত 69 গণ অভ্যুত্থান দেখেছি, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। এই রাজনীতিকে ক্ষুদ্র সময়ে এত চমৎকার আইডিয়া থেকে বিভিন্ন ধরনের নাম দিয়ে দিনের পর দিন আন্দোলন পরিচালনা করা হয়, এই অভিজ্ঞতাটা আমি প্রথম অর্জন করেছি। সেহেতু রাজনীতিবিদরা দেশের রাষ্ট্রের কল্যাণ করবে যদি সেখানে ভুলভ্রান্তি থাকে সংশোধন করার জন্য তৃতীয় পক্ষ থাকতে হবে। এই তৃতীয় পক্ষটা হলো আমাদের এই ছাত্র, কমলমতি ছাত্র, যারা আমাদের ভুলগুলি শুধরে দেওয়ার চেষ্টা করছে। আমি ধৈর্য ধরতে আহ্বান করব সকল রাজনীতিবিদ, সকল রাজনৈতিক দলের নেতাদের, যে অসঙ্গতি আপনারা 53 বছরে পারেননি সংশোধন করতে, তা যদি এখন আমাদের ছেলেরা সংশোধন করে দেয়, এই অর্জনটাকে আপনারা গ্রহণ করতে অসুবিধা কি? এই অর্জনটাকে স্যালুট করে তাদেরকে সুযোগ দেন। তারা সেগুলি করে দেওয়ার পরে আপনারা আবার এমপি হন, ট্যাক্স ফ্রি গাড়ি নিয়েন, বাড়ি দ্বারা গুলশানে প্লট নিয়েন, এই ছাত্রটা কোনো আপত্তি করবে না। আপনারা মন্ত্রী হয়েন, বেতন ভাতা নিয়েন, কমিশন খেয়েন, তা তো ছাত্ররা আপত্তি করবে না। তবে যে অসঙ্গতি আছে, আমরা একটা রিফর্ম চাই। 72-এর এই সংবিধান কাটাছিড়া করতে করতে এমন এক পর্যায়ে আজকে চলে গিয়ে চাপা, এই সংবিধান আর গ্রহণ করতে পারছে না। কত ওদেরকে সার্জারি করবেন সংবিধান, কত আপনি এই সংবিধানকে আপনি এই কাটাছিড়া করবেন। সেহেতু আমরা বলছি এই সংবিধানকে আমূল পরিবর্তন আনতে হবে। ত্রয়োদশ সংবিধানের কথা যে কথাটা বলা হয়েছিল, ব্যারিস্টার সাহেব বলছিল, এরকম আমরা একটা করব
আরেক সরকার এসে এটা বাতিল করে দিবে। না, আমরা সেটা চাই না। আমরা চাই মৌলিক পরিবর্তন। কেউ তার সুবিধার জন্য মৌলিক দাবিকে অস্বীকার করে জনগণকে বিপদগ্রস্ত করবে, সেটা কিন্তু ঠিক না। ইলিয়াস আলীরা গুম হয়েছিল বলেই আজকের এই আন্দোলন গুরু হয়েছে। এই সরকার কথা দিয়ে কথা রাখে না, সেই কথাটা কি আমরা বাস্তবে রূপ নিতে পারিনি। সে বলেছিল যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার বিশ্বাস করে। আমরা বিশ্বাস করে ঠকেছি, এবং যার কারণে 24 সালে আরো মহা ঠকা ঠকছে। কিন্তু ছাত্ররা এবার আর ঠকে নেই। তারা বুঝতে পারছে যে হাসিনা মিথ্যা কথা বলে, সে কথা দিয়ে আন্দোলন থেকে আমাদেরকে সরিয়ে দিবে। একদিনের জন্য শুধু আন্দোলনটা কিছুটা স্থগিত হয়েছিল, সেই সুযোগে সে এই 6 জন সমন্বয়কারীকে হারুন রে দিয়ে গ্রেপ্তার করে ডিবি বসে নিয়ে গেছে। তাদের অসংখ্য ছেলে পেলেদেরকে আমার এলাকায় সারসী অভিযান চালায় ছাত্রদেরকে গ্রেপ্তার করছে। তারপরে যখন আবার তারা সোচ্চার হয়ে রাস্তায় আসছে, তখন এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই হলো হাসিনা। হাসিনা ডক্টরিন বুঝতে পেরেছিল ছাত্ররা। আমরা সারা জীবন রাজনীতি করে এত বড় বড় নেতা, এত বড় বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলাম, আমরা বুঝতে পারিনি। কিন্তু ছাত্ররা বুঝতে পেরেছিল বলে পরবর্তী ধাপে, সেকেন্ড ধাপে তারা যে কাজটা করেছে, সে কাজের সুফল আজকে জনগণ ভোগ করছে। জগদ্দল পাথরের মতো বসে থাকা এই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে ভারতের মতো কান্ট্রিকে আমরা ধমক দেওয়ার সাহস রাখি বা রাখছি, সেটা সম্ভব হয়েছে ছাত্ররা আমাদেরকে সে প্রেরণা দিয়েছে, যার কারণে ডক্টর ইউনূসের মতো লোক এই কথা বলতে সাহস পাচ্ছে। তাকেও কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে, তখন তিনি কিন্তু এত হার্ড কথা বলতে পারেন না। তার কথাও আমরা শুনছি অনেক। কিন্তু আজকে যখন এই ছাত্ররা রক্ত দিয়ে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এখন ডক্টর ইউনূস সাহেব অনেক হার্ড কথা বলছেন বা বলতে পারছেন। তাই আমি সকলকে আশা রাখি, আপনারা আমার কথায় দুঃখ পেতে পারেন, কষ্ট পেতে পারেন, আমি তা খুব একটা তোয়াক্কা করি না। কারণ আমার মতো বয়সের লোকের হারানোর আর কিছু নেই। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আমাদের জীবন শেষ হয়েছে। আমি চাই আপনারও মামলা আছে, হামলা আছে, বাট আপনি তারপরেও দেশের ভালো চাইতেছেন, সেটাই হচ্ছে অনেক বড় বিষয়। আমি চাই যে রাষ্ট্রের যে অনিয়ম আছে, অসঙ্গতি আছে, বারবার গুগু এসে দান খেয়ে যাবে, সে সুযোগ আর দেওয়া যাবে না। এই ছাত্ররা যে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে বারবার গুগু এসে ধান খাবে, সে পথগুলি বন্ধ করে দিতে হবে। বেড়া যদি ভাঙা থাকে, সেখান দিয়ে শিয়াল ঢুকবে, মুরগি আপনি রক্ষা করতে পারবেন না। অতএব আগে বেড়াকে মেরামত করতে হবে। ধন্যবাদ আপনাকে।